দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার এক্স বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। স্কাই নিউজ জানায়, টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশ দুই জায়গায়ই দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ ওঠার পর ব্রিটেনে তাকে নিয়ে জলঘোলা শুরু হয়। এছাড়া রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এমন বাস্তবতায় নিজেই পদত্যাগের ঘোষণা দিলেন টিউলিপ। গেল বছর লেবার পার্টির মনোনয়নে চতুর্থবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। 2024-এর জুলাই থেকে ইকোনমিক সেক্রেটারির টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। এ বিষয়ে আমরা কথা বলতে চলে যাব যুক্তরাজ্যে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার সিদ্দিকী। আপনার কাছে জানতে চাই যে সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, কাজ পরিস্থিতি জানাবেন। শুভ, আপনাকে ধন্যবাদ। খবরে যেমনটি বলছিলেন, যুক্তরাজ্যের নগর অধিদপ্তরের ফিনান্স সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। মূলত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে দীর্ঘদিন ধরে নাম জড়িয়ে আসছে টিউলিপ সিদ্দিকীর। কিন্তু সত্ত্বেও তিনি এতদিন পদত্যাগের কথা না বললেও মানুষের তীব্র সমালোচনার মুখে নিজেই পদত্যাগ করেন এবং সেই পদত্যাগের খবর তিনি তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সবার উদ্দেশ্যে এবং এছাড়াও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় $500 কোটি দুর্নীতির সম্পৃক্ততাও অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, যার তদন্ত করছেন খোদ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। শুধু তাই নয়, এছাড়াও টিউলিপ সিদ্দিকীর বোন আজমিরা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট বিনামূল্যে একটি ফ্ল্যাট অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। তাই সর্বশেষ টিউলিপ সিদ্দিকী নিজেই উনার যে পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, সেটি তিনি উল্লেখ করেন নিজেকে তিনি নির্দোষ। আসলেই যুক্তরাজ্যের সংস্কৃতি, যুক্তরাজ্যের কোন বিভাগের কোন অধিদপ্তরের কোন মন্ত্রীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠে, তখন সাথে সাথে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু টিউলিপ সিদ্দিক এই পদত্যাগ করতে বলা চলে অনেক সময় নিয়েছেন, কিন্তু দেরিতে হলেও তিনি উনার উনার আত্ম উপলব্ধি থেকে উনি আজকে পদত্যাগ করেন এবং উনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগের সুষ্ঠু বিচার বা সুষ্ঠু তদন্ত তিনি দাবি করেন। পেরেছি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে তাদের মনে দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রশ্ন আহ, প্রশ্ন আসছে, কিন্তু টিউলিপ সিদ্দিকীর এই পদত্যাগ
তাদের মনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেননা এই যুক্তরাজ্য হচ্ছে গণতান্ত্রিক চর্চার যে কয়েকটা দেশ আমরা জানি। বাংলাদেশের রাজনীতি একটি আলোচিত অধ্যায় হিসাবে বিবেচিত থাকবে। যুক্তরাজ্যের লন্ডন টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন যুক্তরাজ্য থেকে কাজী তানিম। বিএনপি জামায়াত সহ গণ অভ্যুত্থানে অংশ নেয়া সকল পক্ষের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে সরকার। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফুজ আলম বলেন, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সরকার একটি আইনি কাঠামো তৈরি করবে। পরবর্তীতে নির্বাচিত সরকার ঘোষণাপত্রটি সংবিধানে সন্নিবেশিত করবে। তবে জনগণ চাইলে অন্তর্বর্তী সরকারও ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারে। মাহফুজ আলম জানান, ইতোমধ্যে খসড়া ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামায়াত, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে তারা একমত। কোনো বিষয়ে দ্বিমত থাকলে নিজস্ব ফোরামে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। নতুন কোনো প্রস্তাবনা থাকলেও রাজনৈতিক দলগুলো তা জানাবে। ঘোষণাপত্রকে কেন্দ্র করে জাতীয় ঐক্য তৈরি হবে বলেও মনে করে অন্তর্বর্তী সরকার। সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। ফলত আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি, কিন্তু বৈঠকটি হবে এবং যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ, তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব। সংস্কার কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই চূড়ান্ত হবে নতুন সংবিধান। নির্বাচিত গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান পাশ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। যে বাংলাদেশের ইতিহাসকে এক ব্যক্তির কবল থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশের জন্য যারা দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন তাদের সকলের মাঝে এই কৃতিত্বকে বন্টন করে দেওয়া। বাংলাদেশের মানুষ জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়টাতে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের মধ্য দিয়ে দিল্লির আধিপত্যকে খারিজ করে দিয়েছে। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো এই যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, কোনো পলিসি নিতে পারবে না। বাংলাদেশের স্বার্থই হবে সকল রাজনৈতিক দলের ভিত্তি। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যারা বলে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে। যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল, সেখানে তাদের ইন্ধন ছিল। সব ক্ষেত্রেই প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন, তবে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 11:30টার দিকে রাজশাহীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা জরুরি। এছাড়া শেখ পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠদের টাকা পাচার করাই উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেন রিজভী। এদিনে রাজশাহীর 17 নম্বর ওয়ার্ডের 400 জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। কিন্তু
এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন। এর মাধ্যমে চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2 মামলা থেকে খালাস পেলেন তিনি। এছাড়া রায়ে সাবেক এনএসআইয়ের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর রেজ্জাকুল হায়দার সহ আরও 8 আসামিও খালাস পেয়েছেন। তবে বিভিন্ন মেয়াদে সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জন আসামির। শেষ দিনে এই মামলায় বাবরের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। উচ্চ আদালতের এই রায় নিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন বলে মনে করেছেন আদালত। আজকের এই রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। এই 5 জন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়ার সাজা হয়েছে 14 বছর। এছাড়া বাকি যারা আছেন তাদের মধ্যে আকবর, লিয়াকত, হাফিজ এবং শাহাবুদ্দিন, এই 4 জনকে প্রত্যেককে 10 বছর করে সাজা দিয়েছেন। শেখ হাসিনা তার দলের স্বার্থে পিলকানা হত্যাযজ্ঞ ঘটিয়েছে বলে মন্তব্য করেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহিন সরকার বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চায় জনগণ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ভুক্তভোগী বিডিআর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে শহীদুল আলম বলেন, কারাবন্দী বিডিআর সদস্যদের সাথে অনেক প্রহসন করা হয়েছে। এ সময় প্রহসনমূলক রায় বাতিল করে জেলবন্দী সব বিডিআর সদস্যকে মুক্তিসহ সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সারা দেশে সাজাপ্রাপ্ত 18,519 জন বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। তদন্ত কমিশনের প্রজ্ঞাপন থেকে ব্যতীত শব্দ ও নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার সহ ন্যায় বিচার পরিপন্থী কোনো শর্ত তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে মেনে নেওয়া হবে না। যদি কোনো নিরপরাধ বিডিআর সদস্য যারা এখনো তাদের সাজা ভোগ করে তাদের মেয়াদ শেষ হয়েছে, যারা পূর্বেই খালাস পেয়েছেন কিংবা এখনো বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে জেলের ভেতরে আছেন এবং একই সাথে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন, এর মধ্যে পুরো বিচার প্রক্রিয়ায় যদি একজনের সাথেও অন্যায় করা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এই পুরো প্রক্রিয়াটি আসলে প্রশ্নবিদ্ধ। যেই নিপীড়ক সরকারকে আমরা এত কষ্ট করে হটিয়েছি, এই নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে, তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছেন এবং আমাদের দেশকে ক্ষতি করার উদ্দেশ্যে, পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে, তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিআর রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনে এই চিন্তাটা ছিল। পূর্বাচলে অনিয়ম করে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এ নিয়ে পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলা হলো, যেখানে তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেয়ায় আসামি করা হয় শেখ হাসিনা, রেহানা, পুতুল, টিউলিপ সহ 86 জনকে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান এবং প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।
পরিবহন খাত থেকে দিনে 1.5 কোটি টাকা করে চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে এনায়েতুল্লাহর নেতৃত্বাধীন সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারেনি সড়ক খাত। 2009 সালের পর জোর করে পরিবহন সমিতির নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিবহন খাতে নতুন বাস নামানোর অনুমোদনের নামে লাখ লাখ টাকা ঘুষ নিতেন এনায়েতুল্লাহ। এছাড়া অবৈধভাবে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পত্তি। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, রাজধানী ও এর উপকণ্ঠের বিভিন্ন রুটে চলাচলকারী 15,000 বাস থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা আদায় করত এনায়েতুল্লাহর সিন্ডিকেট। কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিগ্রহণের সমস্যা সমাধান করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইয়ংউন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীদের সাক্ষাতে এ নির্দেশনা দেন তিনি। এ সময় দেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সমস্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কোরিয়ান ইপিজেডের জমি সমস্যা, যা শিল্প পার্কে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগের যে মূল প্রতিবন্ধক, সেটি আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন ডক্টর ইউনূস। বলেন, কোরিয়ান ইপিজেড বাংলাদেশের জন্য একটা মডেল হবে। এ সময় ইয়ংউন কর্পোরেশনের চেয়ারম্যান জানান, দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে। আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এই সহযোগিতা করার বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে জাতিসংঘের অ্যাসাইনমেন্ট টিম। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। The Commission have asked for things like support with communication, addressing misinformation. They've talked about IT support, software, hardware, transportation support. So there's a range of things, and then the colleagues will assess what makes sense in terms of what the UN can offer and what support could be provided. প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আখতার আহমেদ জানান, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনডিপি। আগামী 10 দিনের মধ্যে কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে কমিশন। ইউএনডিপির প্রতিনিধি দল প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় পৌনে 1 ঘন্টা বৈঠক করে। পরে সভাকক্ষে অপর 4 কমিশনারের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ইসি সচিবের সঙ্গেও আলাদা আরেকটি বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে ইসি সচিব বলেন, ইউএনডিপি প্রযুক্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যোগাযোগ এই বিষয়গুলোতে কারিগরি সহায়তা দেবে। চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন, সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি, এইটাই। এখন এর বাইরে যদি 20 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খালা লাগা, সেই ক্ষেত্রে ভোটার তালিকা খালা তারা কিভাবে সহযোগিতা করছে স্যার? তারা তো সহযোগিতা, ওটা তো আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাপার, কিন্তু ওইটা তালিকার তথ্যটা আনার পরে কি হবে, ওটাকে জেনারেলাইজেশনের জন্য একটা প্রসেসটা আছে। আমাদের কিছু হার্ডওয়্যারের শর্টেজ আছে, দ্যাট ইজ কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানারে ইত্যাদি শর্টেজগুলো আছে। সেগুলো আমরা বলেছি যে আমাদেরকে এটা আপনারা সাপ্লিমেন্ট করেন উপাত্ত দিয়ে। তারা তো ঘরে ঘরে তো যে আমাদেরকে এটা সাপ্লিমেন্ট করবেন না, আমাদেরই লোক যাবেন ঘরে ঘরে, কিন্তু আনার পরে তথ্যটা আনার পরে আমরা কি করব। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন আর কোনো উত্তেজনা নেই। বিএসএফ বেড়া নির্মাণ করা থেকে বিরত রয়েছে, পরিস্থিতি স্থিতিশীল। আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের মিটিংয়ে অসম সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি, যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে বলে জানিয়েছেন
পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল কবির মল্লিক। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব। আমরা চেষ্টা অব্যাহত রয়েছি। আমি আগেও বলেছি, কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না, সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক। সাভারের রাজফুলবাড়িয়ায় অজ্ঞাত যুবককে হত্যার রহস্য উন্মোচন করেছে পিবিআই। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলা প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা জানান, রুদ্রকে পরিকল্পিতভাবে মদ খাইয়ে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। বাবা মায়ের ডিভোর্স হওয়ার পাশাপাশি পারিবারিক অসচ্ছলতায় বখাটে কিশোর ও মাদকসেবীদের সাথে সখ্যতা হয় রুদ্রের। মাদক বিক্রির টাকার ভাগ বাটোয়ারার জের ধরে রুদ্র হাসানকে হত্যার পরিকল্পনা করে স্থানীয় কিশোর গ্যাং লিডার হৃদয় ও তার সহযোগীরা। প্রধান আসামি হৃদয় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, তার নেতৃত্বে 4-5 জন যুবক 19 ডিসেম্বর সাভারের ধলেশ্বরী নদীতে নৌকা চালানোর জন্য নিয়ে যায়। ওই নৌকাতে ভিকটিম ও অন্যান্য আসামিরা মাদক সেবন করে। এ সময় ভিকটিম নদীতে পড়ে যায়। উঠতে চাইলে পূর্ব শত্রুতার জেরে পানিতে থাকা অবস্থায় নৌকার বৈঠা দিয়ে ভিকটিমের মাথায়, মুখে ও নাকে আঘাত করা হয়। হৃদয়ের ক্ষোভ ছিল যে তার কাছ থেকে টাকা পায়, কিন্তু সে আমাকে টাকা দেয় না, সুতরাং তাকে আমরা মেরে ফেলবো। মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায় এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে, বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং ওই নদীতে থাকা অবস্থায় তাকে আরও মুখে জোর করে আরও মদ খাইয়ে দেয়। মদ খাওয়ানোর পরে একটি সময় তাকে বৈঠা দিয়ে পানির মধ্যে তলিয়ে দেয় বা ধাক্কা দিয়ে পানিতে ফেলে তারা নৌকা নিয়ে তাদের মধ্যে চলে আসে। বিমানবন্দরের পর এবার HMPV ভাইরাস ঠেকাতে আখাউড়া, বেনাপোল, হিলি স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্দরের ইমিগ্রেশনের পাশে বসানো হয়েছে হেলথ ডেস্ক। HMPV ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে গতকাল থেকে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল টিম। ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। তবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো যাত্রী শনাক্ত হয়নি। বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ বলছে, HMPV ভাইরাসের প্রাথমিক উপসর্গগুলো কোনো যাত্রীর মাঝে দেখা গেলে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এদিকে হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে বেনাপোল স্থলবন্দর ও হিলি স্থলবন্দরে। সেখানেও যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হলে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আগে করোনা ভাইরাস একটা আতঙ্ক ছড়াইছে, এখানেও একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। বর্ডারে এখন আমরা এখানে দেখতেছি যে 2 পাশে 2টা হেলথ ক্যাম্প আছে। এখানে যারা আসে ভারত থেকে ওদের মানে স্বাস্থ্য পরীক্ষা হিসাবে আমরা এখানের মধ্যে ওই তাপমাত্রা দেখি ওদের কোনো HMP ভাইরাস ওদের মধ্যে আছে কিনা আমরা দেখি, পরীক্ষা করে। দুর্নীতি বন্ধ করতে পারলে ভ্যাট ট্যাক্স বাড়াতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ চায় না অন্তর্বর্তী সরকার সফল হোক। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়াই হবে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। বিএনপির 31 দফা বাস্তবায়ন হলে দেশে আর স্বৈরাচার তৈরি হবার শঙ্কা থাকবে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, আগামীতে জনগণের সব দাবি পূরণের জন্য কাজ করবে নির্বাচিত সরকার। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নিত্যপণ্যের দাম কমাতে এই সরকার কোনো উদ্যোগ নেয়নি। টিসিবির ট্রাক সেল বন্ধ ও ফ্যামিলি কার্ড বাতিল এবং শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের নিন্দা জানান তিনি। আপনার ওই পাঠশালা পরিকল্পনা বন্ধ করেন। দেশ চালানোর জন্য যে আনুষঙ্গিক সব কিছু আপনার দরকার সেটা আপনার নাই।
তাই দেশ পরিচালনার চিন্তা না করে নির্বাচন পরিচালনার দিকে আপনি দৃষ্টি দেন। এই যে ভ্যাট ট্যাক্স, পরিবারের কার্ড বন্ধ করা এবং কৃষিবিদ ট্রাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করেন। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। এর আগে ৩ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন দেশের সর্বোচ্চ আদালত। গত ১৫ বছরে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। মঙ্গলবার বেলা 11:30টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় সংস্কার কমিশনের প্রধান বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। এই প্রবণতা বন্ধে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের রূপরেখা উত্থাপন করা হবে বলে জানান। এ সময় কমিশনের সদস্য আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, টিটু দত্ত গুপ্ত, জিমি আমির ও আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। সারা দেশে সবার জন্য সাংবাদিকতায় ন্যূনতম একটা বেতনের নিশ্চয়তা থাকা দরকার, কারণ সাংবাদিকদের অর্থনৈতিক বা আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা যদি না থাকে তাহলে তার স্বাধীনভাবে কাজ করার মানসিকতাও থাকবে না এবং স্বাধীনতা সে অনেক ক্ষেত্রেই আপোস করতে বাধ্য হবে। প্রায় 23 বছর আগে রাজধানীতে খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার এ রায় ঘোষণা করেন। মামলার নথি থেকে জানা যায়, কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীনমৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে ২০০২ সালের ১০ নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক মোহাম্মদ শফিউদ্দিন। তিন্নি হত্যা মামলার অভিযোগপত্রে ৪১ জনকে সাক্ষী করা হয় ও ২২টি আলামত জব্দ করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভিযুক্ত হলেও পুলিশ তাকে ধরতে পারেনি। অভির অনুপস্থিতিতে ২০১০ সালের ১৪ জুলাই ঢাকার ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নি হত্যা ও মরদেহ গুম সংক্রান্ত মামলায় অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকো গ্রুপের ১৬টি বন্ধ কারখানার প্রায় ৪০,০০০ শ্রমিক মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে সকাল ৮টা থেকে জড়ো হতে থাকেন শ্রমিকরা। পরে সড়কের যানজট প্রবণ এলাকা বাদ দিয়ে মহাসড়কের এক পাশ জুড়ে সারিবদ্ধ হয়ে অবস্থান নেন শ্রমিকরা। মানববন্ধনকারীরা বলেন, প্রায় ১ মাস আগে তাদের কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে। এতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০,০০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। অন্য প্রতিষ্ঠানেও তারা চাকরি পাচ্ছেন না। এই অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সময়ের মধ্যে কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা। গাজীপুরে ইউএসএইড বিজয়ী প্রকল্পের সফট স্কিল গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পিটিআই অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। আয়োজকরা জানান, তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করেছে এই প্রকল্প। সফট স্কিল উন্নয়নের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আয়োজনের লক্ষ্য তরুণদের কর্মজীবনে আত্মনির্ভরশীল করে তোলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপ্রধান হারুন অর রশিদ ও বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক তাহসিন আহমেদ। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সেনানিবাসে অবস্থিত কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্যাটাগরির খেলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার প্রশংসা করেন। এতে উপস্থিত ছিলেন সামরিক বেসামরিক কর্মকর্তারা, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যান্যরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 7 দিনেও নেভেনি 3 এলাকার আগুন। মঙ্গলবার পর্যন্ত দমকা হওয়ার পূর্বাভাস থাকায় যে কোনো সময়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে LA কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। দ্বিতীয় বৃহৎ প্যালিসেডসে 14% এবং চতুর্থ অবস্থানে থাকা ইটন দাবানলের 33% নিয়ন্ত্রণে এলেও ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্ত দিয়ে আসা মৌসুমি বাতাস আতঙ্কে ফেলেছে স্থানীয়দের। এখনও অধিকাংশ শহরে জারি রয়েছে লাল পতাকা সতর্কতা। স্থানীয় সময় সোমবার রাত পর্যন্ত দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 24 জনে। প্যালিসেডস আর ইটনে নিখোঁজ আরও 23 জন। আগুন নেভাতে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যেই শিগগিরই ফের তীব্র বাতাস বইতে শুরু করবে বলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। যুদ্ধ 16তম মাসে গড়ানোর পর অবশেষে অস্ত্রবিরতি কার্যকরের আশা জোরালো অবরুদ্ধ গাজা উপত্যকায়। চুক্তিপত্রের ড্রাফট পাঠানো হয়েছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দলের কাছে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নে যে বাধা ছিল সোমবারের আলোচনার পর তার 90% নিষ্পত্তি হয়েছে। এর আগে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, দীর্ঘ চেষ্টার ফল ধরা দেওয়ার পথে। চুক্তি সম্পন্নে গুরুত্বের সঙ্গে কাজ করছে তার প্রশাসন। অস্ত্রবিরতির আলোচনা অনেকটা এগিয়েছে নিশ্চিত করে যুদ্ধরত ইসরায়েল বলছে, কয়েকদিন বা এমনকি কয়েক ঘন্টার মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। যুদ্ধরত দুই পক্ষ চুক্তিবদ্ধ হলে প্রাথমিকভাবে 42 দিনের অস্ত্রবিরতি কার্যকর হতে পারে। সেক্ষেত্রে হামাস 33 জিম্মিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। পূর্ব উপকূলে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। ধারণা করা হচ্ছে মিসাইলটি উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে 250 কিলোমিটার দূরে এসে কোরীয় উপদ্বীপ আর জাপানের মাঝে জলসীমায় পড়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দক্ষিণ কোরিয়া বলছে, কোরীয় উপদ্বীপের শান্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন কিম জং উন। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মতো মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। এর আগে গেল 6 জানুয়ারি হাইপারসনিক মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বিরোধী দেশগুলোকে শায়েস্তা করতে নিজেদের পরমাণু অস্ত্রের মজুদ সমৃদ্ধ করছে পিয়ংইয়ং। এবার খেলার খবর। সিলেট পর্ব শেষে এবার বন্দর নগরী চট্টগ্রামে ফিরছে বিপিএল এর 11তম আসর। 2 পর্বের খেলা শেষে জমে উঠেছে দলগুলোর পয়েন্ট টেবিলের লড়াই। অপরাজিত রংপুরের অবস্থান টেবিলের শীর্ষে, আর বাকি থাকা 6 দলেরই সুযোগ আছে সেমিফাইনালে নাম লেখানোর। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত নুরুল হাসান সোহানের রংপুর। 4 ম্যাচে 3 জয়ে দ্বিতীয় অবস্থানে চিটাগং কিংস। তামিমের ফরচুন বরিশালেরও সংগ্রহ 6 পয়েন্ট, তবে 5 ম্যাচে 2 হারে বরিশালের অবস্থান 3 নম্বরে। এছাড়াও তালিকার পরের 3 দল খুলনা, সিলেট আর রাজশাহী। 7 ম্যাচে 1 জয় নিয়ে ঢাকার অবস্থান টেবিলের তলানিতে। সেরা ব্যাটারের দৌড়েও এগিয়ে আছে দেশি ক্রিকেটাররা। তালিকার শীর্ষে জাকির হাসান, এছাড়া সেরা 5-এ আছেন লিটন, সাইফ, তানজিদ, তামিম। বোলারদের মধ্যে শীর্ষে আছেন তাসকিন আহমেদ।
চট্টগ্রামে বিপিএল আগমনী বার্তা জানাতে বর্ণিল আয়োজন করেছে চিটাগং কিংস। শহর জুড়ে হয়েছে বর্ণিল শোডাউন। পুরো চট্টগ্রামে বিপিএল আমেজ ছড়িয়ে দিতে বিশাল শোডাউন নিয়ে শহরে পা রাখে স্বাগতিক দলটি। এ উপলক্ষে চট্টগ্রাম কিংসের খেলোয়াড়, কোচ, ক্লাব কর্মকর্তা এবং বিসিবির প্রতিনিধিদের অংশগ্রহণে শহর জুড়ে বিশাল শোডাউনের আয়োজন করা হয়। সঙ্গে ছিল বিপিএল ট্রফি। পুরো শহরকেই দেয়া হয় বিপিএল এর আগমনী বার্তা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হওয়া এই শোডাউন শেষ হয় নগরীর এক 5 তারকা হোটেলে। সেখানে নগরের মেয়র ট্রফি উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। আর আসরে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান দলটির তারকা পেসার শরীফুল ইসলাম। ইতিমধ্যেই বিপিএল এর আপনারা দেখেছেন একটা শো, আপনারা দেখেছেন এই এমাজিদ স্টেডিয়ামে। ট্রফি উন্মোচন প্রোগ্রামের আমি উদ্বোধন ঘোষণা করছি। এটা আসলে চিটাগং কিংসের দুর্ভাগ্য, 3টা এত বড় বড় অলরাউন্ডার আমরা পেলাম না, কিন্তু তারপরেও আমরা আল্লাহর রহমতে যেভাবে পারফর্ম করছি, ওনাদের অভাবটা তো থাকবেনই, কিন্তু তারপরেও তো জীবন তো আগিয়ে নিতে হবে। খেলার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, আমরা সিলেটে যেভাবে পারফর্ম করে এসেছি ওভাবেই আমরা হয়তো বা আরও বেটারভাবে ইনশাআল্লাহ চট্টগ্রামে আমরা পারফর্ম করব। খেলা আছে, আমি এটা নিয়ে ফোকাস করতেছি, সো চেষ্টা করবো এখানে ভালো খেলে যাতে আবার কামব্যাক করতে পারি। এটাই। রোহিত শর্মা, বিরাট কোহলি কোথায় থামবেন সিদ্ধান্তটা তাদেরই, আর না হয় নির্বাচকদেরই নিতে হবে সাহসী সিদ্ধান্ত। ভারতের 2 অভিজ্ঞ ক্রিকেটারের অবসর নিয়ে এমনই মন্তব্য করেছেন 83 বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব। সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে কোহলি রোহিতের অবসর নিয়ে খোলামেলা কথা বলেছেন কিংবদন্তি এই ক্রিকেটার। Nobody. It's a very unfair. They know themselves and selector knows. If they are dragging, the selector should take a call. If they think they have still cricket within them, then the performance the only thing. If the similar thing happened age of 25, nobody will say anything. But when you are a different side of the age, then people will talk about that. But I think bigger player will get that much extra for the team, for themselves. আইসিসির ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাসপ্রীত বুমরাহ। পুরো মাস জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই ভারতীয় পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার ট্রফিতে দারুণ পারফরম্যান্স তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার খেতাব। ডিসেম্বরের সেরার লড়াইটা হয়েছে পেসারদের মধ্যে। কামিন্স, প্যাটারসনকে টপকে সেরা হয়েছেন বুমরাহ। বোর্ডার গাভাস্কার ট্রফিতে বল হাতে উজ্জ্বল ছিলেন কামিন্স। অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে ব্যাট হাতেও ভূমিকা রেখেছিলেন অজি অধিনায়ক। প্যাটারসনও দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সিরিজ জয়ে ও পাকিস্তানের বিপক্ষে ভালো পারফর্ম করেছিলেন, তবে তা যথেষ্ট হয়নি বুমরাহকে হারাতে। এই সিরিজেই টেস্টে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেন বুমরাহ। বলের হিসেবে তা 4র্থ দ্রুততম, সেটাও 20-এর কম গড়ে, যে কীর্তি নেই ক্রিকেট ইতিহাসের কোনো বোলারের। সিরিজ চলাকালীনই ভারতের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। অবশেষে 11 বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-20তে ফিরছেন ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে গেল বছর ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিদায়ী ম্যাচ খেলেন জিমি। দলের পরামর্শক হিসেবে তখনই যোগ দেন তিনি। গত ডিসেম্বরে 2025 আইপিএল সামনে রেখে নিলামেও নাম লিখিয়েছিলেন এই পেসার, তবে কোনো ফ্রাঞ্চাইজি তাকে কেনেনি। ইসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তি শেষ হবার পরই ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি করেছেন তিনি। 2001 সালে এই কাউন্টিতে যোগ দেবার পর এবার হতে যাচ্ছে তার 24তম মৌসুম। 2004 সালে একই দলের হয়ে তার স্বীকৃত টি-20তে অভিষেক হয়েছে। ক্যারিয়ারের 44টি টি-20-র 24টি খেলেছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। এওয়ে ম্যাচে সিটিজেনদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড, অন্য ম্যাচে টেবিল টপার লিভারপুলকে আতিথেয়তা দেবে নটিংহাম। হারের বেড়াজাল থেকে বেরিয়ে অবশেষে জয়ের স্বাদ পেয়েছে ম্যান সিটি। এফএ কাপে সালফোর্ডকে 8-0 ব্যবধানে হারিয়েছে
পেপ গার্দিওলার দল, যদিও প্রিমিয়ার লিগে টেবিলের 6 নম্বরে আছে তারা। তবে ব্রেন্টফোর্ডের সাথে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে সিটিজেনরা। 20 ম্যাচের 12টিতে আছে জয়ের রেকর্ড। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় সহজ হবে না বলে মনে করেন সিটি বস পেপ গার্দিওলা। অন্য ম্যাচে প্রতিপক্ষ নটিংহামের মাঠে খেলতে নামবে টেবিলের শীর্ষ দল লিভারপুল। 19 ম্যাচে 14 জয়ে 46 পয়েন্ট তাদের। প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতার নামটাও লিভারপুলের মোহাম্মদ সালাহ। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।